নমস্কার বন্ধুরা, আমি অভিষেক আর বিদ্যায়তনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা জিওগ্রাফি নেক্সট ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা দেখব ভারতের যে ভূ প্রকৃতিগত বিভাগ সেইগুলো কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিব এবং মোটামুটি প্রথম যে বিভাগটা সেইটার খানিকটা, অর্থাৎ তোমরা সকলেই জানো আমাদের যে উত্তরের পার্বত্য অঞ্চল হিমালয়, সেইটার অর্ধেকটা মোটামুটি আমরা কমপ্লিট করে নিব। তো চলো ভিডিও শুরু করি। তবে তার আগে প্রত্যেক দিন যেটা বলি, আজকে অবশ্যই প্রথমে সেটা বলে দিই, তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে। সাথে কোয়ালিটি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও, সাথে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করো যাতে সকলে বিনামূল্যের কোয়ালিটি ভিডিও পেতে পারে। তো চলো পড়ার মধ্যে চলে আসি। আজকের যেটা টপিক সেইটা হচ্ছে আমাদের ভারতের ভূ প্রকৃতিগত বিভাগ যেগুলো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রথমেই দেওয়া আছে, 1 নম্বরে দেখো দেওয়া আছে নর্দার্ন মাউন্টেন। এই দেখো 1 নম্বরে দেওয়া হচ্ছে উত্তরের সমভূমি, উত্তরের পার্বত্য অঞ্চল। তাহলে তোমরা দেখতে পাচ্ছ উত্তরের পার্বত্য অঞ্চল শুধু উত্তরে যে বিস্তৃত সেটা না কিন্তু, হ্যাঁ, উত্তরের পার্বত্য অঞ্চল এরকমভাবে চলে গেছে একদম পূর্ব দিকেও। ঠিক আছে, আমরা যেটা ইস্টার্ন স্টেটগুলো বলি সেখানেও কিন্তু দেখতে পাচ্ছ যে হিলি রিজিয়নগুলো রয়েছে, মেঘালয়, তারপর নাগাল্যান্ড ইত্যাদি জায়গা, সেইগুলো কিন্তু আমাদের এই কোথাও যেন নর্দার্ন মাউন্টেনেরই অন্তর্গত। আর নর্দার্ন মাউন্টেন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি হিমালয়। তো আমাদের আজকের পড়ার বিষয়বস্তুও হচ্ছে এইটা, যে আমরা প্রথমত হিমালয়টাকেই পড়ব, তারপরে সেকেন্ড আমরা যদি দেখি এক এক করে কিন্তু আমরা প্রত্যেকটা ভূপ্রকৃতি বিভাগকে কমপ্লিট করব। দ্বিতীয় নাম্বারে যদি দেখি তাহলে নর্দার্ন প্লেন, অর্থাৎ উত্তর ভারতের সমভূমি। ম্যাপে দেখতে পাচ্ছ উত্তর ভারতের সমভূমি। আমরা যারা বাংলার ছেলে বাঙালি তারা সমভূমি বলতে সাধারণত এখান থেকে গঙ্গার যে অন্তর্গত অংশগুলো, গঙ্গা নদী বয়ে গেছে এর যে সমভূমি অঞ্চল এটাকেই বুঝি। কিন্তু না, গঙ্গার সমভূমি শুধু না, উত্তর ভারতে আরও সমভূমি রয়েছে। কি, এই যে এই দিকে যেটা সিন্ধু নদী বেরিয়ে গেছে, ওর 5টা উপনদী চলে গেছে, শতদ্রু ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে। তোমরা জানো পাঞ্জাব হরিয়ানা একটা কৃষিতে বিপ্লব এনেছিল, কারণ সেটা সমভূমি অঞ্চল। তাহলে এইটাও কিন্তু উত্তর ভারতের সমভূমি। এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছ পূর্বে যে অংশ, অর্থাৎ বলতে পারো তোমরা আসাম, এইটা কিন্তু আসছে কোন নদীর জন্য? এটা ব্রহ্মপুত্র নদীর জন্য। তাহলে এইটাও কিন্তু আমাদের নর্দার্ন প্লেন অর্থাৎ উত্তরের সমভূমির অংশ। ঠিক আছে, এবার চলে আসছি 3 নাম্বার। দেখো লেখা আছে কি, দ্য ডেজার্ট, মানে থর মরুভূমি, তাই তো, থর মরুভূমি। তো থর মরুভূমিটা কোথায়? দেখো 3 নাম্বার দেওয়া আছে রাজস্থানে। অবভিয়াসলি বুঝতেই পারছো রাজস্থানে থর মরুভূমি রয়েছে এবং এখানে বালি প্রচুর প্রচুর গরম হয়। এটা একটা জেনারেল কনসেপ্ট রয়েছে, কিন্তু আমরা এই সম্পর্কে আরও বিস্তারভাবে পড়ব। আমাদের একটা কনসেপ্ট রয়েছে যে থর আমাদের মধ্যে মরুভূমি আমাদের দেশে রয়েছে, কিন্তু জানলে অবাক হবে যে তার চেয়েও বেশি পরিমাণ মরুভূমি অংশ কিন্তু পাকিস্তানে রয়েছে। চলো আমরা যখন ডেজার্ট সম্পর্কে বলবো তখন এটা আলোচনা করব। 4 নম্বরে চলে আসি, মোস্ট ইম্পর্টেন্ট পেনিনসুলার প্লেটু রিজিয়ন। দেখো 4 নাম্বার, যতগুলো ডিভিশন আছে প্রায় 50% এইটা নিজেই একাই দখল করে রয়েছে। এই যে এই গোটাটা নীল কালারের এই গোটাটা দেখো কি পেনিনসুলার প্লেটু, অর্থাৎ এইটাকে বলা হচ্ছে উচ্চভূমি মালভূমি। দক্ষিণ ভারতের মালভূমি বলতে পারো, মধ্য দক্ষিণ ভারতের উচ্চভূমি, যাই বলতে পারো। এখানে ছবিটা এরকম দেখছো, কিন্তু অ্যাকচুয়ালি এইটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেও রয়েছে, তাই না? ছোটো নাগপুরের মালভূমি এর মধ্যে পড়ে। এর মধ্যে আমাদের বাঁকুড়া পুরুলিয়ার কিছু জায়গা পড়ছে, ঝাড়গ্রামের কিছু অংশ পড়ছে। তাহলে এই যে জায়গাটা, এটা জাস্ট ম্যাপটা বোঝানোর জন্য ওভারঅল তোমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে। তো বুঝতে পারছো যে আমাদের মোটামুটি দেশের যত ভূপ্রকৃতি তার 50% কম বেশি 50% শুধু এই জায়গাটাই দখল করে রয়েছে। এর মধ্যে অনেক পড়ার কিছু রয়েছে। এর মধ্যে বিভিন্ন পাহাড় সম্পর্কে আমরা জানতে পারবো। কি কি? একটা হচ্ছে পূর্বঘাট, একটা হচ্ছে পশ্চিম ঘাট, একটা হচ্ছে
বিন্ধ্য পর্বত, তারপর সাতপুরা পর্বত ইত্যাদি সব কিছু কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো। সুতরাং এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, অবশ্যই আমরা আস্তে আস্তে ভিডিওগুলোতে এটা কমপ্লিট করব। 5 নম্বরে আমরা যদি দেখি তাহলে হচ্ছে কোস্টাল প্লেন। 5 নম্বর দেখো, গুজরাটের এই জায়গাটায় লেখা আছে, কালিটা দেখে বুঝতে পারছো একদম এরকম ধার বরাবর এসে আবার এরকম করে চলে গেছে। তাহলে কোস্টাল প্লেন মানে কি? দেখো এখানে যে পর্বতগুলো রয়েছে বললাম, এই ধারে, এইখানে পূর্বে আমাদের পশ্চিমে পশ্চিমঘাট, পূর্বে পূর্বঘাট ইত্যাদি থেকে বিভিন্ন নদী বেরোচ্ছে। আমাদের মধ্য ভারত থেকেও বিভিন্ন নদী বেরোচ্ছে, বেরিয়ে কি করছে আমাদের আরব সাগরে বা বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে। যখন নদী পড়বো তখন তো আমরা দেখবই কোন নদী কোথা থেকে উৎপত্তি হচ্ছে। তাহলে এরা যখন বেরোচ্ছে সেই জায়গাগুলো থেকে, এরা কিন্তু বিভিন্ন ভূপ্রকৃতি ক্ষয় করে করে পাহাড় টাহাড় থেকে ক্ষয় করে এইখানে পলি জমাচ্ছে। যেন নদী মোহনায় পড়ার আগে তার সঞ্চয় কাজ করে, তাহলে এই সঞ্চয় কাজগুলোর ফলে এবং সমুদ্র থাকার জন্য এই সব অংশগুলো কিন্তু খুব উর্বর হয়ে থাকে, যেটা আমরা জানি কি 5 নম্বরে কোস্টাল প্লেন। এবং সব শেষে 6 নম্বরে আইসল্যান্ড, মানে আমাদের বদ্বীপ। বদ্বীপ বলতে আমরা সাধারণত দুটো জায়গাকে বুঝাই, এক হচ্ছে এই যে করলাম, এটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আরেকটা কি, আরেকটা হচ্ছে এই যে এইখানে দেখো, এইখানে রয়েছে যেটা, সেইটা আমাদের লাক্ষাদ্বীপ, তাই তো? এইটা আমাদের লাক্ষাদ্বীপের অংশ। এই লাক্ষাদ্বীপটাও কিন্তু আমাদের দেশের বদ্বীপের মধ্যে পড়ে যাচ্ছে। তো আমরা বুঝতেই পারছি যে আমাদের দেশের ভূপ্রকৃতিগত যে বৈশিষ্ট্য বা ভূপ্রকৃতিগত বিভাগ, সেটা একদিনে কমপ্লিট করা সম্ভব না। এক একটা জিনিসই এত বড়, এক একটা পার্টি এত বড় যে সেটার হয়তো 2-3টা করে ভিডিও হবে। তো চলো আজকে আমরা যেটা এই ভূপ্রকৃতিগত বিভাগ থেকে আশা করি তোমাদের কোনো প্রশ্ন থাকবে না। যদি পরীক্ষায় প্রশ্ন থাকে যে ভারতের ভূপ্রকৃতি হিসাবে ক ভাগে বিভক্ত হয়, খুব সোজা অ্যান্সার, কি কি? 6টা। প্রথমে নর্দার্ন মাউন্টেন, দ্বিতীয় নর্দার্ন প্লেন, তৃতীয় থর ডেজার্ট, ফোর্থ হচ্ছে পেনিনসুলার আমাদের প্লেটু, তারপর হচ্ছে কোস্টাল প্লেন এবং আইসল্যান্ডগুলো। ঠিক আছে, চলো এবার প্রথমে আমরা যেটা আজকের পড়া নর্দার্ন মাউন্টেনটাকে আমরা দেখব, অর্থাৎ হিমালয়টা আমরা দেখব। প্রথমে হচ্ছে যে হিমালয়ের উৎপত্তি কিভাবে হয়েছে। হিমালয়কে কি বলা হয়? নবীন ভঙ্গির পর্বত। তাহলে নবীন, সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে কম বয়সী পর্বত হচ্ছে বলা হয় হিমালয়কে। তাহলে হিমালয়টা উৎপত্তি হলো কি করে সেটা আমাদের জানতে হবে। দেখো বলা হচ্ছে নবীন, কিন্তু একদম যে নবীন সেটা না। কারণটা দেখো, আমরা যদি ভারতের প্লেট টেকটনিক মতবাদ অনুযায়ী যদি আমরা জিনিসটাকে দেখতে থাকি, তাহলে প্লেট টেকটনিকে বলা হচ্ছে আমাদের ভারতের যে ভূখণ্ডটা ইন্ডিয়ান ল্যান্ড মাস যেটা, সেটা সাধারণত বলা হচ্ছে কোথাও যেন 71 মিলিয়ন ইয়ার এগো, মানে 7 কোটি বছর আগে এইটা আফ্রিকার কাছাকাছি ছিল। তারপর এই প্লেটটা, এই কন্টিনেন্টাল প্লেটটার চলন শুরু হয়, মুভমেন্ট শুরু হয়। ঠিক আছে, এবার এই উপরে একটা কি প্লেট আছে দেখো তো, উপরে প্লেট আছে ইউরেশিয়ান প্লেট, দেখতে পাচ্ছ? ইউরেশিয়ান প্লেট মানে আমাদের এশিয়ার প্লেট আর ইউরোপের প্লেট, এটা একটাই ভূখণ্ডের মধ্যে অবস্থিত, এটা এখানে স্থিরভাবে রয়েছে এবং ভারতের ল্যান্ডমাসটা চলন শুরু হলো। এবার দীর্ঘদিন, একদিন দুদিন না, দীর্ঘদিন, প্রায় এটা আস্তে আস্তে যেতে যেতে 1 কোটি বছর আগে, 7 কোটি থেকে 1 কোটি মানে 6 কোটি বছর ধরে এটা আস্তে আস্তে এসে ধাক্কা গেল কোথায়? আমাদের ইউরেশিয়ান প্লেটের যেটা অংশ, ইউরেশিয়ান প্লেট, এখানে এসে ধাক্কা খেলো এবং এই ধাক্কা খাওয়ার ফলে আমাদের এখানে পর্বতের সৃষ্টি হলো। এবার জানতে হবে ধাক্কা খেলে তো কি হবে, একজন ধাক্কা খেলে তো ছিটকে যাবে, তো পর্বতের সৃষ্টিটা কি করে হলো এবার দেখে নিই আমরা নেক্সট পিকচারে। দেখো আমরা বললাম কি ইউরেশিয়ান একটা প্লেট, কন্টিনেন্টাল প্লেট, এবং ইন্ডিয়া একটা কন্টিনেন্টাল প্লেট।
কন্টিনেন্টাল প্লেট দুটো, এই কন্টিনেন্টাল প্লেটকে কি বলা হয়? শিয়াল, তাই তো। আর যেটা ওশিয়ান প্লেট সেটাকে বলা হয় সীমা। একটু পরে আলোচনা করছি, আরও ক্লিয়ার হবে। এবার দেখো যে কন্টিনেন্টাল প্লেট দুটো একদিক থেকে আসছে ধরলাম ইন্ডিয়া, একদিকে দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের ইউরেশিয়া প্লেট বা এশিয়ান প্লেট। এবার প্লেট টেকটনিক মতবাদ অনুযায়ী মাঝখানে কি থাকবে? সাগর থাকবে। এই সাগরটাকে বলা হচ্ছিল কি? টেথিস সাগর, তাই তো। দুটোর মাঝে টেথিস সাগর রয়েছে। এবার যত দিন যাচ্ছে এইখানে কি হচ্ছে? বিভিন্ন নদী থেকে পলি পড়ছে, এখানে পলি পড়ছে, পলি জমা হচ্ছে। এবার পলি একে জমা হচ্ছে, তারপর দুটা প্লেট কাছাকাছি চলে আসছে, তাই তো। তার ফলে কি হবে? এখানে প্রচুর চাপ পড়বে। কিসের চাপ? একটা হচ্ছে পলির চাপ, দ্বিতীয় হচ্ছে দুটো যখন ল্যান্ডমাস কাছাকাছি আসছে তার একটা কনভার্জন হচ্ছে, তার একটা চাপ থাকছে, কম্প্রেশনের যে চাপটা, কম্প্রেশনের চাপ, এবং সবার উপর দিয়ে কে কাজ করছে? গ্র্যাভিটি, ঠিক আছে। এই তিনটা চাপের ফলে ক্রমশ এই জায়গাটা, দেখো আগের ছবিতে যেরকম রয়েছে, এই জায়গাটা কিন্তু আরও নিচের দিকে নামতে থাকবে এবং ছোট হতে থাকবে, যেহেতু দুটো মাস পর পর চলে আসছে, কাছাকাছি আসছে। এবার কাছাকাছি আসলে কি হবে? ওটা ডিপ হতে থাকবে, আর বেশি মানে ডিপ হতে হতে মানে সূচের মতো কম হয়ে নিচের দিকে ঢুকতে থাকবে, এবং জায়গাটা আরও ঘন বা মোটা হতে থাকবে। আর একদম যখন কাছে চলে আসবে, ওরা যখন ধাক্কা খেয়ে যাবে, তখন কি আর নিচে যাওয়ার জায়গা রয়েছে? না। এবার যখনই কাছে চলে আসবে তখনই কি হবে? সেটা উপরে উঠে যাবে, এরকমভাবে ফোল্ড হিসাবে ফোল্ড করে করে মানে ভঙ্গিল অবস্থায় মাউন্টেন হয়ে উপরে উঠে যাবে। এই কারণে আমাদের কিন্তু এইটা কি হয়েছে? আমাদের হিমালয়ের সৃষ্টি হয়েছে। তো তোমাদের কথা হচ্ছে স্যার কাছে আসলো ঠিক আছে, কিন্তু মাঝে তো ওই রকগুলো ছিল, ওইটাতে তো আটকে যাওয়ার কথা, তাই না? দেখো বিভিন্ন প্লেটগুলো কিন্তু অনেক বড় হয়, আর প্লেটগুলো যখন কাছাকাছি আসলো তখন ষাঁড়ের লড়াই দেখেছো তোমরা, যে মাথা নিচু করে গুঁতায়, ওরকম নিচু, এও নিচু করে গুঁতাচ্ছে, এও নিচু করে গুঁতাচ্ছে। এবার এই চলনের ফলে এর মাথা আর এর মাথা কোথাও একটা জায়গায় লাগবেই। এবার যখনই লাগবে তখন নিচের জিনিসগুলো উপরে উঠে যাবে। এইভাবে মাউন্টেনটা গঠন হয়েছে। পরের পিকচারে তোমরা দেখতে পাবা যে ইউরেশিয়ান কন্টিনেন্টটা আর ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এই দুটার মধ্যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মাথা নিচের দিকে আছে, ইউরেশিয়ান কন্টিনেন্টের মাথা কিন্তু উপর দিকে রয়েছে, এবং এরা এখনও চলনশীল, এখনও এদের মধ্যে কিন্তু সংঘর্ষ হয়, তার ফলে ভূমিকম্প হয়। এবং আমরা জানি যে আমাদের এভারেস্ট বলো বা হিমালয়ের আদার্স পিকগুলো বলো, তাদের উচ্চতা কিন্তু দিন দিন বাড়ছে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে মোটামুটি হিমালয়ের সৃষ্টি হয়েছে। এবার যেটা বলার, যেটা বলতে বলতে থেকে আটকে দিয়েছিলাম আমি, শিয়াল আর সীমা, এখান থেকে পরীক্ষায় কোশ্চিন আসে। শিয়াল বলা হয় কাকে? শিয়াল বলা হয় কন্টিনেন্টাল, মানে ভারত, ইউরেশিয়া, এই যে পাতগুলো, এইগুলো কন্টিনেন্টাল পাতকে, মহাদেশীয় পাতগুলোকে কি বলা হচ্ছে? শিয়াল। আর সীমা কি? সীমা হচ্ছে ওশিয়ান বা মহাসাগরের যে পাতগুলো রয়েছে সেইগুলো হচ্ছে সীমা। তাহলে শিয়াল বলতে পারো সীমার উপরে একটা স্তর দিয়ে শিয়াল গঠিত, ঠিক আছে। আর সীমা সাধারণত পরীক্ষায় যেই প্রশ্নটা দেয় যে সিলিকন বা ম্যাগনেসিয়াম কোন পাতে দেখা যায়, সিলিকন বা ম্যাগনেসিয়াম কিন্তু দেখা যায় সীমা পাতটাতে, সীমাতে দেখা যায় ম্যাগনেসিয়াম বা সিলিকন। সমুদ্রে সাধারণত ওই বালু টালু থাকে, এইটা ভেবে তোমরা মনে রাখতে পারবা সীমাতে থাকে। সীমা যেহেতু আমাদের সমুদ্র বা ওশিয়ান পাত, এর মধ্যে কিন্তু আমরা ম্যাগনেসিয়াম বা সিলিকন দেখতে পাই। মোটামুটি আমরা বুঝে গেছি যে কিভাবে আমাদের হিমালয়টা সৃষ্টি হলো। এবার হিমালয়টা যদি আমরা দেখি, হিমালয়টা আমাদের এরকম জম্মু কাশ্মীর থেকে শুরু করে
একদম আসাম হয়ে অরুণাচল প্রদেশ হয়ে এতখানি বিস্তৃত মোটামুটি। তাহলে এর এন্ডিং আর স্টার্টিং পয়েন্ট বলে কিছু থাকবে কি? দেখো, সাধারণত পর্বতের ওইভাবে বলা যায় না, তবে আমরা এটা মোটামুটি একটা আইডিয়া করার জন্য বলে দিই। এইটা হচ্ছে, এখানে যেটা সবচেয়ে বড় পিক সেটা হচ্ছে নাঙ্গা পর্বত। কি পর্বত বললাম? নাঙ্গা পর্বত। এখান থেকে এইটা আমরা ধরি একদম ওয়েস্টার্ন জায়গা, এবং ইস্টে যে যত দূর পর্যন্ত বিস্তৃত এইটাকে আমরা বলি কি নামচা বারোয়া। হ্যাঁ, নামচা বারোয়া। এরপরে এই যে জায়গাটা তৈরি হয়েছে এইটাকে আমরা বলি সিনটেক্সিয়াল। হ্যাঁ, সিনটেক্সিয়াল কার্ভ বলা হয়, সিনটেক্সিয়াল ব্যান্ড বলা হয়। অর্থাৎ দেখো, প্রায় অর্ধচন্দ্রাকৃতির মতো হিমালয়টা কিন্তু রয়েছে। এইটাকে বলা হচ্ছে সিনটেক্সিয়াল বা অর্ধচন্দ্রাকৃতি একটা বাঁধ। আর পৃথিবীর যত উচ্চ শৃঙ্গগুলো রয়েছে না, মোটামুটি 14টা উচ্চ শৃঙ্গ, আমরা পরে যে পার্টটা দেখব নেক্সট ভিডিওতে সেখানে এগুলো আলোচনা করব। তো মোটামুটি এই অঞ্চলেই, শুধু হিমালয় না, তাছাড়াও কারাকোরাম, জাসকার, এগুলো নিয়ে তোমার যে অঞ্চলটা, এখানেই পৃথিবীর 14টা বৃহত্তম যে শৃঙ্গগুলো সেইগুলো কিন্তু রয়েছে। তাহলে কতটা উঁচু, তাহলে এটা আমরা বুঝতে পারছি। এবার চলে আসি আমাদের এত বড় যে হিমালয়, এটাকে ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা প্রথমত যেটা হরাইজন্টাল ভাগটা সেটা আমরা দেখে নিব। কীরকম দেখো, হিমালয় কোথা থেকে উৎপত্তি, কোথায় শেষ হয়েছে, এই নিয়ে মানে আমাদের একটা ক্লিয়ার ধারণা এতদিন ছিল না, কিন্তু আজকে একটা খুব সোজা উদাহরণ দিয়ে আমরা কিন্তু এই ভাগটা করে নিব। হিমালয়কে প্রধানত এরিয়া অনুযায়ী আমরা 3টা ভাগে ভাগ করব। কি? ওয়েস্টার্ন, মিডিল, আর একটা কি ইস্টার্ন। ঠিক আছে, এবার ওয়েস্টার্ন ভাগটা কোথা থেকে কত অবধি আমরা মনে রাখবো। হিমালয়ের একদম দক্ষিণে রয়েছে কি ইন্দাস, মানে সিন্ধু নদী। এই যে যাচ্ছে দেখো, এটাকে আমরা ধরলাম সিন্ধু নদী। এখান থেকে মোটামুটি স্টার্ট। তাহলে আমাদের হিমালয়ের একদম উত্তরে বা পশ্চিমে বলতে পারো, উত্তর পশ্চিম কি সিন্ধু নদী। সিন্ধু নদী থেকে এই যে কালী নদী, এই কালী নদী পর্যন্ত যে জায়গাটা রয়েছে সেইটাকে আমরা বলছি কি, সেইটাকে বলি ওয়েস্টার্ন হিমালয়। কালী নদী থেকে আমাদের বাংলার খুব পরিচিত নদী কি তিস্তা। তিস্তার মাঝের অংশটাকে আমরা কি বলি? এইটাকে বলি মিডিল হিমালয়। ঠিক আছে, এটাকে অনেকে নেপাল হিমালয় বলে। এর মধ্যে আবার ভাগ আছে দার্জিলিং হিমালয়, সিকিম হিমালয় ইত্যাদি। অত জানার অত ডিটেলে আসবে না। যদি আসে যে দার্জিলিং কোন হিমালয়, তাহলে অবভিয়াসলি কিন্তু আমাদের নেপাল বা মিডিল হিমালয়। তিস্তা থেকে এশিয়া, আসাম হিমালয় যেটা লেখা আছে, অর্থাৎ তিস্তা থেকে এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা কি নদী? ব্রহ্মপুত্র। তাহলে কীরকম নদীগুলো দিয়েই আমরা কিন্তু ভাগগুলো করে ফেললাম। কীরকম? সিন্ধু থেকে কালী পর্যন্ত ওয়েস্টার্ন হিমালয়, কালী থেকে তিস্তা পর্যন্ত মিডিল হিমালয়, তিস্তা থেকে একদম আমাদের ব্রহ্মপুত্র পর্যন্ত ইস্টার্ন হিমালয়। এবার বিভিন্ন রিজিয়ন থাকে, তো রিজিয়ন অনুযায়ী যদি আমরা ভাগ করি তাহলে আমরা 4টা ভাগ পাবো। সেইখানে কি কি? সেইখানে দেখা যাচ্ছে প্রথমে হচ্ছে পাঞ্জাব, জম্মু কাশ্মীর, হরিয়ানার হিমালয়, অর্থাৎ জম্মু কাশ্মীর পাঞ্জাবের হিমালয় যেটা, এইটা। আর তারপরে হচ্ছে কুমায়ুন হিমালয়। এই দুটোকে ভাগ করেছে কে? সুতলেজ বা শতদ্রু নদী। অর্থাৎ ওয়েস্টার্নে আমরা দুটো ভাগ পাচ্ছি, জম্মু কাশ্মীর অ্যান্ড পাঞ্জাব হিমালয়। যেটা পাঞ্জাব হিমালয় সেটাই জম্মু কাশ্মীর হিমালয়। এইটার সাথে পাবো আমরা কুমায়ুন হিমালয়। এইটা দুটোই ওয়েস্টার্নের পার্ট। মিডিল হিমালয় একটাই ভাগ, এবং ইস্টার্ন হিমালয় আসাম একটাই ভাগ। চলো, তাহলে আমরা রিজিয়ন অনুযায়ী 4টা পাবো, এবং যদি আমরা ওর জিওগ্রাফিক্যাল এরিয়া হিসাবে দেখি তাহলে 3টা, ওয়েস্টার্ন, মিডিল, ইস্টার্ন। তাহলে প্রত্যেকটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে নদীর নাম দিয়ে। সিন্ধু থেকে সুতলেজ, জম্মু কাশ্মীর পাঞ্জাব হিমালয়। সুতলেজ থেকে কালী নদী,
কুমায়ুন হিমালয়, কুমায়ুনটা সাধারণত আমাদের উত্তরাখণ্ডের মধ্যে অবস্থিত। তারপরে কালী নদী থেকে তিস্তা, নেপাল হিমালয় বা মিডিল হিমালয়, এবং তিস্তা থেকে ব্রহ্মপুত্র কি হিমালয়, ইস্টার্ন হিমালয়। মোটামুটি আমাদের কিন্তু ভাগগুলো কমপ্লিট হয়ে গেল। 3টা ভাগ, ওয়েস্টার্ন, মিডিল, ইস্টার্ন। আবার আরেক জায়গায় হচ্ছে আমাদের রিজিয়ন অনুযায়ী যদি বলে 4টা, পাঞ্জাব জম্মু কাশ্মীর 1টা, কুমায়ুন 1টা 2টা, নেপাল 1টা 3টা, আসাম 1টা 4টা। নেক্সটে আমরা দেখব ভার্টিক্যাল ভাগগুলো। এটাই মোটামুটি আজকের পড়া এখানে শেষ করবো, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। ভার্টিক্যাল যদি আমরা দেখি হিমালয়কে, মানে তার উচ্চতা অনুযায়ী এবং কার পরে কে কতটা উঁচুতে পাহাড়গুলো রয়েছে, এইগুলো যদি আমরা দেখতে যাই, তাহলে হিমালয়কে সাধারণত 4টা ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগ হচ্ছে কি শিবালিক হিমালয়। দেখো এখানে দাগ দিচ্ছি, এইটা একদম নিচে শিবালিক রেঞ্জ। শিবালিক হিমালয় বা যেটা বলছি আমরা লোয়ার হিমালয়, এর অ্যাপ্রক্স কত বলতো হাইট হয় শৃঙ্গগুলোর, পাহাড় পর্বতগুলোর? 600 থেকে 1500, ঠিক আছে। তারপরে হচ্ছে মিডিল হিমালয় বা হিমাচল হিমালয়, এই যে দেখছো মিডিল হিমালয় বা হিমাচল হিমালয়। মিডিল হিমালয় বা হিমাচল হিমালয় এইটার মানে মোটামুটি অ্যাপ্রক্স তোমাদের যদি আমরা ধরি হাইট, তাহলে 2500 থেকে 5000 মিটার। এইগুলো সব কিন্তু মিটারে, একটাও ফিট না, ফিট মানে কিন্তু খুব ছোট হয়ে যাবে। তাহলে এই মিটার যে আমরা বললাম, এইটা হচ্ছে আমাদের মিডিল হিমালয়। এরকম লম্বাভাবে দেখো, ছবিতে দেখো চলে গেছে, হ্যাঁ। এইটা হচ্ছে আমাদের মিডিল হিমালয়। এর হাইট কত এভারেজ? 2500 থেকে 5000। এবং তার চেয়ে উপরে যদি যায়, তাহলে আমাদের গ্রেট হিমালয়। কি হিমালয়? গ্রেট হিমালয়। এটাকে আমরা কি বলি? আপার হিমালয়, গ্রেট হিমালয়, তারপর হিমাদ্রি, এই সব নামে, হিমাদ্রি হিমালয়, এই সব নামে কিন্তু আমরা ডেকে থাকি। এবং এখানেই আমাদের যত বড় বড়, সে নন্দা দেবী বলো, অন্নপূর্ণা বলো, এভারেস্ট বলো, তারপর আরও কাঞ্চনজঙ্ঘা বলো, সব কিন্তু এই অংশেই কিন্তু অবস্থিত। এটা গেল 3টা। এর পরে হচ্ছে ট্রান্স হিমালয়। কীরকম দেখো, প্রথমে ছোট, তারপর একটু উঁচু, তারপর আরেকটু উঁচু। এইটাই সাধারণত হিমালয়। তারপরে তো নিচু আবার নামবে, তাই তো, নিচু করে নামবে না? তাহলে এই যে জায়গাটা, এইটাকে আমরা বলি ট্রান্স হিমালয়। ট্রান্স হিমালয়কে সাধারণত 4টা অংশে ভাগ করা যায়। কি? প্রথমে হচ্ছে কারাকোরাম হিমালয়, তারপর লাদাখ, তারপর জাস্কার, এবং এই দিকে তিব্বতে হচ্ছে কৈলাস, ঠিক আছে। নেক্সট দেখো, এখানে আমরা মোটামুটি একটু একে বুঝে নিই, পিকচারটা ওখানে ভালো ছিল না, এখানে একটা ওভারঅল আইডিয়া আমরা পেয়ে যাব। এরকমভাবে নিচ দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে লোয়ার, এল দিলাম। লোয়ারের হচ্ছে 500 থেকে 1500 পর্যন্ত মিটারের উচ্চতা। তার উপরে থাকছে কে? তার উপরে থাকছে হচ্ছে এরকম, এটা বিস্তৃত হয়ে চলে গেছে, হ্যাঁ। তার উপরে থাকছে মিডিল বা হিমাচল হিমালয়। এর কীরকম এরিয়া কতটা দেখলাম? এর দেখলাম 2500 থেকে কত দূর? 5000। এটা এক একটা বইয়ে এক এক রকম থাকে, একটু হেরফের হয়, কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে যে কোনটা কীরকম, একটা অ্যাপ্রক্স আইডিয়া। তারপরে হচ্ছে এই রেঞ্জটা হচ্ছে গ্রেট হিমালয়ের রেঞ্জ, ঠিক আছে। এখানেই গ্রেট হিমালয়, এইটা যেটা আমরা বললাম, ওই যে তোমার সবচেয়ে উঁচু জায়গা, এর হাইট হচ্ছে 6000-এর উপরে। এইটাই হচ্ছে সাধারণত আমাদের হিমালয়। তাহলে সবাই যে বলে ট্রান্স হিমালয়, দেখো ট্রান্স হিমালয় অ্যাকচুয়ালি হিমাচলে আমাদের ইয়ের সাথেই কি বলে পাশাপাশি অবস্থিত আমাদের হিমালয়ের সাথে, কিন্তু উৎপত্তিগত হিসাবে ট্রান্স হিমালয় কিন্তু আগে থেকেই রয়েছে। এবার ট্রান্স হিমালয়ের কটা ভাগ? 4টা। তোমাদের এটা ডিটেলসে ভালো করে আলোচনা করছি, আগে পার্টগুলো দেখে নিই। ট্রান্স হিমালয়ের প্রথমটা হচ্ছে কারাকোরাম, তারপরে হচ্ছে আমাদের লাদাখ, তারপরে হচ্ছে জাস্কার, তাই তো।
জাস্কার, আর এইখানে হচ্ছে কৈলাস। তাহলে কার পরে কে সেটা মনে রাখবো কিভাবে? দেখো, কে সবার আগে, কারাকোরাম সবার উপরে, এল লাদাখ, তারপরে মিডিলে, জেড সবার নিচে অর্থাৎ গ্রেট হিমালয়ের সাথে এটা রয়েছে। তাহলে আশা করি এই জায়গাটা তোমাদের মনে থাকবে। এবার যদি আমরা দেখো একটু আগে যাই, তাহলে দেখো এখানে পাবো পামির নট অর্থাৎ পামির মালভূমি। পামির মালভূমি থেকে আমরা জানি প্রচুর পর্বত, পামির গ্রন্থি থেকে প্রচুর পর্বত বেরিয়েছে, হিন্দুকুশ, এদিকে সুলেমান, এদিকে কুনলুন ইত্যাদি, জাস্কার, লাদাখ সব কিন্তু মোটামুটি উৎপত্তিগতভাবে পামির থেকেই উৎপত্তি হচ্ছে। এবং এটা সবার আগের যদি আমরা পিকচারটা দেখি, দেখো ইউরেশিয়ান যে প্লেটটা রয়েছে সেখানে কিন্তু আগে থেকে জাস্কারটা লেখা রয়েছে, অর্থাৎ এখানে আগে থেকে একটা পর্বত শৃঙ্খলা কিন্তু বিদ্যমান রয়েছে, যেটাই ধাক্কা খাওয়ার ফলে আরও উঁচুতে উঠে গেছে। তাহলে জাস্কার, তার উপরে কে, তার উপরে হচ্ছে লাদাখ, তার উপরে হচ্ছে আমাদের কারাকোরাম, আর তিব্বতের দিকে কৈলাস। তাহলে এইভাবে আমাদের কিন্তু এই সিস্টেমটা, আমাদের যেই পর্বতের সিস্টেমটা সেটা গড়ে উঠেছে। এবার হচ্ছে কথা যে আমরা যেরকম দেখলাম যে বিভিন্ন এই যখন ভার্টিক্যালি চলছিল, ওয়েস্টার্ন, মিডিল এবং ইস্টার্ন, তার মাঝে মাঝে বিভিন্ন নদী ভাগ করেছে। তাহলে এখানে কি কিছু ভাগ করেনি? দেখো, এখানে ভাগ করেনি, তবে আমরা সাধারণত একটা লাইন হিসাবে এটাকে ভাগ করে থাকি। তো লোয়ার আর মিডিল এই দুটার মাঝখানের যে ভাগ সেটাকে আমরা কি বলি? এম বি টি। মেন, এটাকে বলা হয় মেন বাউন্ডারি ট্রাস্ট। মেন বাউন্ডারি ট্রাস্ট কার মধ্যে? লোয়ার আর মিডিলের মধ্যে। মিডিল আর গ্রেট হিমালয়ের মধ্যে কি রয়েছে? এমসিটি। এমসিটি এইটাকে বলা হয় মেন সেন্ট্রাল ট্রাস্ট। ঠিক আছে, ট্রাস্ট। তো এই দুটা মোটামুটি আমাদের মনে রাখতে হবে। এবং তার সাথে আরেকটা মনে রাখতে হবে যে গ্রেট হিমালয়ের সাথে জাস্কার বা এই যে অংশটা বাকি, তাদের পার্টটা কীরকমভাবে হয়েছে, তাদের কি অনুযায়ী ভাগ হয়েছে, সেই জায়গাটাকে বলা হয় সুচার জোন। ঠিক আছে, সুচার জোন বা সুচার লাইন। কেন সুচার জোন বলা হয়? কারণ যেই জায়গাটা ধাক্কা খেয়েছে না, ওই দুটো প্লেট এসে যখন ধাক্কা খেলো, তার ফলে যেই দাগটা সেটাকে বলা হয় সুচার। এবং ইন্ডিয়া প্লেট এবং আমাদের যে এশিয়ার যে ইউরেশিয়ার প্লেট, এই দুটার মাঝখানে হচ্ছে আমাদের এই সুচার লাইনটা। তাহলে সুচার লাইনের উত্তর দিকে জাস্কার, যেগুলো আগে থেকে ছিল, এবং যেটা নতুন হয়েছে সেটা কিন্তু আমাদের একদম বড় হিমাদ্রি হিমালয়, সেইটা কিন্তু এই সুচার লাইনের দক্ষিণে রয়েছে। আশা করি তোমাদের সকলের এটা মাথায় থেকে যাবে। এখান থেকে আর যে দু একটা পড়ার, সেটা হালকা করে মাথায় রেখে নিই। যত ট্যুরিস্ট স্পটের নাম জানতে চাইছে, যদি বলে যে আমাদের সিমলা কোথায় অবস্থিত, কোন হিমালয়ে অবস্থিত, সব কিন্তু এই মিডিল হিমালয় বা হিমাচল হিমালয়ে অবস্থিত। যদি বলে নৈনিতাল কোথায় অবস্থিত, মিডিল হিমালয়। শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে দেরাদুন। দেরাদুন হচ্ছে ঘোরার জায়গা, এমন একটা পর্যটন জায়গা যেটা লোয়ার হিমালয়ে অবস্থিত। বাকি মোটামুটি যা আসে তা কিন্তু চোখ বন্ধ করে মিডিল হিমালয় বলা যায়। আরেকটা কি, আরেকটা যত তোমাকে সিংহের নাম দিবে, অন্নপূর্ণা সিংহ, বা বলল নন্দা দেবী, বা এভারেস্ট, বা যাই হোক কাঞ্চনজঙ্ঘা, আর লোৎসে, যাই বলুক না কেন, কোথায় কোন হিমালয়ে অবস্থিত, হিমালয়ের কোন ভাগে অবস্থিত, অবভিয়াসলি কোন ভাগে? গ্রেট হিমালয় বা হিমাদ্রি হিমালয়। কারণ ওখানকারই তো উচ্চতা বড়, আর এই সব পর্বতের সবগুলোর উচ্চতা মোটামুটি 7,500 থেকে একদম 9,000 মিটারের, মানে 8,000, হয়তো 847, যেটা জানো তোমরা। তো এর মাঝে,
তাহলে এত বড় বড় জায়গা কোথায় থাকবে? 6000-এর উপরে গ্রেট হিমালয়। তাহলে মোটামুটি আজকের পড়া এইখানেই। এর পরের এর পরের ভিডিওতে আমরা স্থান অনুযায়ী বিভিন্ন গ্লেসিয়ার, বিভিন্ন গিরিপথ যেগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে সেইগুলো কিন্তু আমরা পিকচারে স্থান দেখে দেখে পড়ব। আজকে এখানেই শেষ করব। তবে শেষ করার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাথে বেল আইকনটা বাজিয়ে দাও এবং তার সাথে লাইক করো। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, যাতে তোমার বন্ধুরা বা যারা টাকার অভাবে ওই লাখ লাখ টাকা দিয়ে কোচিং সেন্টারগুলোতে যেতে পারে না, তারাই এই কোয়ালিটি ভিডিওগুলো যাতে পায় সেইটার জন্য। এবং কেমন লাগছে ভিডিও, কোথায় তোমাদের বুঝতে অসুবিধা হলো, যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে বা যদি ভালো লেগে থাকে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাও, কারণ এটা আমার এন্থু পাই আমরা কাজ করতে, এই জন্যই। আর একটা কথা, যে শুধুমাত্র জিওগ্রাফি না, জিওগ্রাফি আমরা তো জানো নিজেদের মতো করে সিরিজ তৈরি করছি, কিন্তু পলিটিটা এম লক্ষ্মীকান্ত স্যারের বই থেকে পড়ছি। তো এম লক্ষ্মীকান্ত স্যারের বই থেকে ডিটো আমরা সিলেবাস কমপ্লিট করছি। ওই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবে প্রথম থেকে, তাহলে তোমাদের পড়াটা হার্ড সলিড হয়ে যাবে। আর হয়তো 1-2 মাসের মধ্যে পলিটিটা শেষ হয়ে যাবে। নেক্সটে তারপরে আমরা নেক্সট সাবজেক্টে কিন্তু তোমরা বলবে কোন সাবজেক্টটা নিয়ে আমরা শুরু করব। অবশ্যই কমেন্ট করো কোন সাবজেক্ট শুরু করব, সেই সাবজেক্ট নিয়ে কিন্তু আমরা ভিডিও বা ক্লাস শুরু করব। আজকে এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।